আগে গতকাল যেটা হয়েছে আর কি, গত সপ্তাহে যে টপিকটা পড়ানো হয়েছে সেটা হচ্ছে ব্রাঞ্চেস অফ আর্কিওলজি। তো সেখানে পড়াতে গিয়ে আর্কিওলজির বিভিন্ন ব্রাঞ্চ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এইবার প্রত্যেকটা ব্রাঞ্চকে ডিটেলে আলোচনা করা হবে একটা একটা করে। তো আজকে হচ্ছে এথনো আর্কিওলজি। তো এথনো আর্কিওলজি সম্পর্কে গত সপ্তাহে আমি বলেছি। এথনো আর্কিওলজি হচ্ছে যে এমন একটি ব্রাঞ্চ অফ আর্কিওলজি যেখানে তোমার যেখানে আমার এথনোগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট। আমি পুরনো এথনো জিনিসটা কি সেটা আগে আমাকে জানতে হবে, তারপর এথনোগ্রাফিটা কি সেটা জানতে হবে, তাহলে আমি এথনো আর্কিওলজি কি সেটা আমি রিলেট করতে পারবো। তো এথনো কি? এথনো এথনো থেকে কিন্তু এথনিসিটি এই জিনিসটা আসে। এথনো মানে একটা সায়েন্স বা সাবজেক্ট যেখানে বিভিন্ন রকম কালচার, তাদের সেটেলমেন্ট, তাদের বিহেভিয়ার, তাদের মেটেরিয়াল কালচার সবকিছু নিয়ে ডিসকাস করা হয় বা স্টাডি করা হয়, সেটা হচ্ছে এথনো। আর এথনোগ্রাফি, যখন আমি এথনোগ্রাফি বলছি তখন সেটা হচ্ছে একটা ডকুমেন্টেশন। এই যে আমি স্টাডিটা করছি তার ডকুমেন্টেশনটা যখন আমি করছি সেটা হচ্ছে এথনোগ্রাফি। মানে আমি লিখছি কিছু ডেসক্রিপটিভ ওয়েতে, সেটা লিখছি। আমি ডিটেলে প্রত্যেকটা যে কমিউনিটি স্টাডি করতে যাচ্ছি সেই কমিউনিটি সম্পর্কে ডিটেলে আলোচনা করছি, সেটা হচ্ছে এথনোগ্রাফি। এবার এথনো আর্কিওলজি, যখন এথনো স্টাডি যেটা আমরা বলছি এথনো সায়েন্স বেসিক্যালি, তো সেইটা যখন আমরা স্টাডি করছি সেখান থেকে আমরা যখন আর্কিওলজিটাকে রিলেট করছি এবং সেটার হেল্প নিয়ে আর্কিওলজিটাকে স্টাডি করছি, বা আর্কিওলজি তার হেল্প নিয়ে একটা সম্পূর্ণ একটা স্টাডি করছে, সেটা হচ্ছে এথনো আর্কিওলজি। তো এথনো আর্কিওলজির বিভিন্ন রকম মেথড, প্রসেস, সেগুলো নিয়ে আজকে ডিসকাশনটা হবে। নেক্সট স্লাইড হচ্ছে, তো এখানে এথনো আর্কিওলজির মধ্যে বিভিন্ন রকম তুমি যদি বলো অ্যানথ্রোপোলজি অর এথনোগ্রাফি অ্যান্ড আর্কিওলজি, এই তিনটে জিনিস কিন্তু কম্বাইন্ড হয়ে যাচ্ছে এই ব্রাঞ্চটার মধ্যে আর্কিওলজি। তো এখানে রিচার্ড গ্লাউড একটা টার্ম ইউজ করেছেন যে লিভিং আর্কিওলজি, যেহেতু এখানে লিভিং পিপলকে নিয়ে স্টাডি করা হচ্ছে। কারণ আমরা যখন এথনোগ্রাফি করতে যাই কোনো লিভিং পিপলদেরই তো স্টাডি করে থাকি, যারা এখন বর্তমান সময়ে উপস্থিত, এবং কিন্তু তাদের একটা নিজস্ব কালচার আছে, তাদের একটা নিজস্ব ইকোনমি আছে, তাদের একটা নিজস্ব রিলিজিয়ান আছে, এবং তাদের সেই বিভিন্ন রকম যে সেটআপ, তাদের সেটেলমেন্ট প্যাটার্ন, তাদের মেটেরিয়াল কালচার, সব লিভিং সেটআপকে আমরা স্টাডি করতে যাচ্ছি, এবং লিভিং আর্কিওলজি হয়ে যাচ্ছে সেটা কোথাও। আর্কিওলজিতে তো সাধারণত পুরোনো জিনিস স্টাডি করা হয়, যেটা পাস্টকে রিকভার করা হয়, সেটাই তো আর্কিওলজির প্রধান কাজ। কিন্তু এখানে আমরা লিভিং আর্কিওলজি করছি, সেই জন্য লিভিং পিপলের সাথে ইন্টারঅ্যাক্ট করছি এবং আর্কিওলজিকে রিলেট করছি, যেহেতু সেই জন্য একে লিভিং আর্কিওলজি বলা হচ্ছে। তো রিচার্ড গাউল্ড তিনি এই টার্মটা ইউজ করেছিলেন। তো সেরকমই ওয়াটসনও একটা টার্ম ইউজ করেছিলেন যে অ্যাকশন আর্কিওলজি। কারণ আর্কিওলজি যখন লিভিং কমিউনিটিতে হচ্ছে তখন একটা ইমিডিয়েট রেসপন্স, ইমিডিয়েট কাজ, ইমিডিয়েট রিলেশন মেকিং এইটা হচ্ছে কোথাও একটা। এথনোগ্রাফি তো খুব একটা ইমিডিয়েট জিনিস, যেটা এথনো সায়েন্স যেটা করছে, যে স্টাডিটা করছে সেটা খুব ইমিডিয়েট একটা প্রসেস। তার জন্য এটাকে একটা অ্যাকশন ওরিয়েন্টেড আর্কিওলজি বলা হচ্ছে বা অ্যাকশন আর্কিওলজি বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট যেটাতে যাব এবার, এই যে এই এথনো আর্কিওলজি এই বিষয়টার, এটা 50টারও বেশি ডেফিনিশনস আছে, মানে অনেকে অনেক রকম ডেফিনিশনস দিয়েছেন। তো এখানে রিচার্ড গাউল যেটা বলছেন যে এথনোগ্রাফি রিসার্চ যখন আমরা করতে যাই ফিল্ডে, তখন গিয়ে লিভিং হিউম্যানের বিহেভিয়ার স্টাডি করছি, তাদের যে মেটেরিয়ালস গুলো রয়েছে সেগুলোকে স্টাডি করছি, কিন্তু আমরা মূল বিষয় যেটা করছি সেটা হচ্ছে আর্কিওলজির পারপাসটা লিঙ্ক করা। হিউম্যান, লিভিং হিউম্যান যারা আছে, লিভিং হিউম্যান বিইং যারা যাদের আমরা স্টাডি করতে যাচ্ছি, তাদের বিভিন্ন মেটেরিয়ালের সাথে আর্কিওলজি লিঙ্ক করছে, সেগুলোকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে। এখানে কিন্তু এথনো আর্কিওলজি, তো এই রিচার্ড গাউল এথনো আর্কিওলজি সম্পর্কে এই স্টেটমেন্টটা দিয়েছিলেন ওই জন্য।
সেরকম একইভাবে ডেভিড কার্লো আর একটা ডেফিনেশন দিয়েছেন। এখানে বিভিন্ন দেখা যাচ্ছে যে এই যে রিলেশনশিপ গুলো আমরা স্টাডি করতে যাচ্ছি, যে রিকভার করতে যাচ্ছি বা এক্সপ্লোর করতে যাচ্ছি, আর্কিওলজি এবং এথনোগ্রাফি দুটোকে একসাথে রিলেট করে। তা এই যে মেটেরিয়াল কালচারকে স্টাডি করছি, হিউম্যান রিলেশনসকে স্টাডি করছি, তাদের বিভিন্ন টুলস, তাদের বিভিন্ন ব্যবহার্য ছোটখাটো বিভিন্ন জিনিস, সেগুলোকে আর্কিওলজির সাথে রিলেট করছি। সেই একই কথা কিন্তু এবং শুধু রিলেট করছি না, সেটাকে ইন্টারপ্রিট করছি, আর্কিওলজিক্যাল কনসেপ্ট দিয়ে সেটাকে ইন্টারপ্রিট করছি, ইমপ্রুভ ইন্টারপ্রিটেশন আমরা সেটার থেকে এক্সট্রাক্ট করছি। এটা ডেভিড অ্যান্ড কার্লো বলছে। তো তোমরা ডেফিনিশনস অনেক আছে, কিন্তু মেন দুটো ডেফিনেশন তোমরা এথনো আর্কিওলজি মনে রাখলেই আমার মনে হয় যথেষ্ট। আচ্ছা, এথনোগ্রাফিক স্টাডি, আমি সব বারবারই বলছি যে এথনোগ্রাফিক স্টাডি সঙ্গে এথনো আর্কিওলজি কিন্তু একদম অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। মানে আমরা আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে এথনোগ্রাফিটা কি জিনিস। এখানে দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে একটা আফ্রিকান কমিউনিটিতে স্টাডি করতে যাওয়া হয়েছে, যেটা হচ্ছে বুশম্যান হান্টিং ক্যাম্পে। তো সেখানে গিয়ে এই স্টাডিটা করা হয়েছে, এটা একটা এথনোগ্রাফিক স্টাডি হচ্ছে। এখানে দেখো তারা যে কাজটা করছে, তাদের হাতে কিছু মেটেরিয়ালস আছে, এখানে দেখো তারা শিকার করতে গেছে, তাদের হাতে তীর ধনুক আছে। এই যে তীর ধনুক টুলস বা তাদের এই যে বিভিন্ন রকম ব্যবহার্য বাসনপত্র, যেটা ইউটেন্সিলস যেটাকে আমরা বলছি, তাদের যে এইগুলোকে আমরা আর্কিওলজি মেটেরিয়াল হিসেবে ট্রিট করছি, কিন্তু এটা কিন্তু এথনোগ্রাফিক একটা মেটেরিয়াল। এখানেই কিন্তু আমাদের রিলেশনটা গ্রো করছে এথনোগ্রাফির সাথে আর্কিওলজি, সেখান থেকে এথনো আর্কিওলজি আসছে। তো এটারই একটা এক্সাম্পল হচ্ছে এই বুশম্যান হান্টিং ক্যাম্পের এই স্টাডিটা, যেটা আর্কিওলজিস্টরা করেছিলেন, এবং তারা বিভিন্ন রকমের অবজারভেশন করেছিলেন, বিভিন্ন প্যাটার্নস অবজার্ভ করেছিলেন, অ্যাক্টিভিটি অবজার্ভ করেছিলেন, এবং সেখানকার বিভিন্ন যে তাদের হান্টিং প্যাটার্নটা কেমন, তারা কি কি ইকুইপমেন্টস ইউজ করেন, তাদের যে রোজকার ব্যবহার যে বিভিন্ন ইউটেন্সিলস, সেই প্যাটার্ন গুলোই বা কিরকম, সেই প্যাটার্ন গুলোর কন্টেম্পোরারি পিরিয়ডে তারা ইউজ করে যাচ্ছে। কিন্তু সেই কন্টেম্পোরারি পিরিয়ডে ইউজ মেটেরিয়ালটার সাথে এনশিয়েন্ট পিরিয়ডের কি কানেকশন থাকতে পারে, সেইটা কিন্তু এইভাবে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করে থাকেন আর্কিওলজিস্টরা। তো তারই এটা একটা এক্সাম্পল। তো যে টার্মটা এথনো আর্কিওলজি প্রথম কয়েন কে করেছিলেন, সেটা হচ্ছে জিজাস ফিকিউস। 1900 সালে এটা তিনি কয়েন করেন। তা এথনো আর্কিওলজি এবার মডার্ন কালচারের ডেটার সাথে একটা এর রিলেশনটাকে মেক করার চেষ্টা করা হয়, যে এই যে ব্রিজিংটাই কিন্তু ইম্পর্টেন্ট, বিভিন্নভাবে ব্রিজ করা। আর্কিওলজিটাকে আমরা এথনোগ্রাফির সাথে সবসময় ব্রিজ করবো। এথনো আর্কিওলজি বলতেই যেন আমাদের মাথায় এইটাই ক্লিক করে যে এথনোগ্রাফি, ফার্স্ট এথনোগ্রাফি দেন আর্কিওলজি, দুটোর মধ্যে ব্রিজিং হচ্ছে। তো সেইটাই বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আর্কিওলজিস্টরা এই টুলটা ব্যবহার করে থাকেন বা এই ব্রাঞ্চের হেল্প নিয়ে থাকেন টু রিকনস্ট্রাক্ট দ্য পাস্ট বা ইন্টারপ্রিট দ্য পাস্ট ইন এ বেটার ওয়ে। যখন আমি আর্কিওলজির মাধ্যমে একটা পাস্টকে বেটার ওয়েতে রিকনস্ট্রাক্ট করতে পারছি, সেটাই কিন্তু এথনো আর্কিওলজি। তো এখানে এথনো আর্কিওলজিক্যাল ফোকাস এখানে হান্টার গ্যাদারার কমিউনিটির মধ্যে কাজ হচ্ছে, যেটা আমি প্রিভিয়াস স্লাইডে যেটা দেখানো হলো, যে আফ্রিকান একটা হান্টার গ্যাদারার কমিউনিটি, সেখানে তাদের ক্যাম্পের মধ্যে স্টাডি করা হয়েছে, তাদেরকে ইন্টারপ্রিট করা হয়েছে যে আর্লি হিউম্যানের ইন্টারপ্রিটেশনটা কিভাবে হতে পারতো। অলদুহাই গর্জ একটা ভীষণ ইম্পর্টেন্ট সাইট, একটা লোহার প্যালিওলিথিক সাইট, একটা ভীষণ ইম্পর্টেন্ট সাইট। এখান থেকে প্রচুর ফসিল এভিডেন্সেস এক্সপ্লোরড হয়েছে বা এক্সক্যাভেটেড হয়েছে বা পাওয়া গেছে। তো সেইখানকার মেটেরিয়ালস এর সাথে এই কন্টেম্পোরারি আফ্রিকান হান্টার গ্যাদারার ট্রাইবস এর কি রিলেশন হতে পারে বা কি রিকনস্ট্রাক্ট করতে পারি আমরা, সেইটাই কিন্তু এই যে পাস্ট আর প্রেজেন্টের মধ্যে যে গ্যাপটা, সেইটাকে মেকওভার দেওয়ার জন্যই কিন্তু আর এথনো আর্কিওলজি কে ইউজ করা হয়। আচ্ছা, এবার মেথডস অফ এথনোগ্রাফিক ডেটা। এই যে এথনোগ্রাফি যেটা করি আমরা, একটা জায়গায় চলে যাই, একটা কমিউনিটির মধ্যে চলে যাই, সেখানকার কমিউনিটির মধ্যে গিয়ে সেখানে
তাদের লাইফস্টাইল, তাদের বিভিন্ন রকম মেটেরিয়াল কালচারের যে বিভিন্ন পার্ট, তাদের পটারি, তাদের ইউটেন্সিলস, তাদের মানে হান্টিং গ্যাদারিং যদি তারা হয়ে থাকে, হান্টার গ্যাদারার যদি তারা হয়ে থাকে, তাদের যে বিভিন্ন মেটেরিয়ালস গুলো থাকে, তারা যে কি নিয়ে শিকার করতে যায়, তীর-ধনুক নিয়ে যদি যায় তাহলে সেই তীর-ধনুকের প্যাটার্নটা কিরকম, বর্ষা নিয়ে যদি শিকার করতে চায় তার প্যাটার্নটা কিরকম, কন্টেম্পোরারি পিরিয়ডে সে এটা ইউজ করছে, তাহলে পাস্টে কিরকম হতে পারতো, সেই যে আমরা কন্টেম্পোরারি পিরিয়ডে সেই এই টুলটা ইউজ করছে, এই হ্যান্ড অ্যাক্সটা ইউজ করছে বা এই স্পিয়ার থ্রোয়ারটা ইউজ করছে, সেটা কন্টেম্পোরারি পিরিয়ডে ইউজ করছে, সেটা আমরা এথনোগ্রাফিক ডেটা থেকে জানতে পারছি। এবার শুধু জানলেই তো হলো না, আমাকে তো পাস্টটা রিকনস্ট্রাক্ট করতে গেলে আমাকে সেই ডেটাটাকে যেরকম জানতেও হবে, সেই ডেটাটাকে ইন্টারপ্রিটও করতে হবে বা অ্যানালিসিসও করতে হবে, করে পাস্টের সাথে আমাকে কানেক্টও করতে হবে। তো সেইটা করার জন্য ইথনোগ্রাফিক ডেটাকে একটা ইউজিং এর কিছু মেথডস আছে। একটা হচ্ছে এথনোগ্রাফিক অ্যানালজি, একটা হচ্ছে জেনারেশন অফ হাইপোথিসিস অর মডেলস, আর এটা হচ্ছে টেস্টিং হাইপোথিসিস। তো এক এক করে আমরা জানবো এথনোগ্রাফিক অ্যানালজিটা কি আছে। তো প্রথমে যেটা বলবো যে আর্কিওলজি যে ডেটা গুলো আছে, যে ডেটাগুলো আমরা পাচ্ছি, সেগুলো আমরা কম্পেয়ার করব, যে এই এথনোগ্রাফির মাধ্যমে যে ডেটাগুলো পাচ্ছি আর আমাদের কাছে অলরেডি যে আর্কিওলজিক্যাল ডেটাস আছে সেই ডেটাগুলোকে আমরা কম্পেয়ার করব এবং কম্পেয়ার করে একটা অ্যানালজি ক্রিয়েট করার চেষ্টা করব। একটা অ্যানালজিক্যাল করে একটা অ্যানালজি ক্রিয়েট করব, সেটাই হচ্ছে এথনোগ্রাফিক অ্যানালজি। যেহেতু এথনোগ্রাফিক ডেটা থেকে আমরা ডেটাটা নিয়ে আর্কিওলজির যে ডেটা আছে সেটাকেও নিয়ে একটা অ্যানালজি ক্রিয়েট করছি, দ্যাট ইজ এথনোগ্রাফিক অ্যানালজি। এটা হচ্ছে একটা মেথড যেটা আমার ডেটাটাকে ডিকোড করতে সাহায্য করছে, পরে আমি যাতে এটাকে রিকনস্ট্রাক্ট করতে পারি। আচ্ছা, আমি যে বলছি কোনো অসুবিধা হচ্ছে কি, কোথাও কি বুঝতে হলে বলো। না ম্যাম, ঠিক আছে, ক্লিয়ার। বুঝতে পারছো তো? ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক ম্যাম, আছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমি তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। তো এটা হচ্ছে এথনোগ্রাফিক অ্যানালজি গেল। নেক্সট হচ্ছে ফর্মুলেশন অফ হাইপোথিসিস। তা আমি যে এই ডেটাটা পেলাম বা এই যে ডেটাটাকে এনকোড করলাম, এই যে ডেটা পাওয়ার সাথে সাথে আমি একটা হাইপোথিসিস ড্র করব। আমার যে অবজারভেশনটা হলো, এথনোগ্রাফির মাধ্যমে একটা অবজারভেশন হলো, একটা আর্কিওলজিক্যাল একটা অবজারভেশন আছে, আমার দুটো অবজারভেশন কিন্তু পাশাপাশি আছে। সেই অবজারভেশনটার থেকে আমি একটা হাইপোথিসিস ফর্মুলেশন করব, সেটাও কিন্তু ওই এথনোগ্রাফি তার মধ্যে কিন্তু আছে, আবার আর্কিওলজিও আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। এবার আমি থার্ড যে স্টেজটা সেটাই যাব, সেটা হচ্ছে টেস্টিং অফ হাইপোথিসিস। ওই যে হাইপোথিসিসটাকে আমরা ড্র করলাম, আনলাম, এথনোগ্রাফি এবং আর্কিওলজি দুটোকে কম্বাইন করে যে হাইপোথিসিস ড্র করলাম, সেটাকে এবার আমরা টেস্ট করব। কারণ আমার হাইপোথিসিস ড্র করলেই তো হবে না, আমাকে টেস্ট করতে হবে, আমাকে ক্রস চেক করতে হবে ডেটাটাকে, যে হ্যাঁ এটা ঠিক কি ভুল, সেই জায়গাটাতে আসতে হবে। গত সপ্তাহে যে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভেরিয়াস ব্রাঞ্চেস অফ আর্কিওলজি, সেইখানে কিন্তু আরেকটা ব্রাঞ্চের কথা আমরা বলেছিলাম, দ্যাট ইজ এক্সপেরিমেন্টাল আর্কিওলজি। এক্সপেরিমেন্টাল আর্কিওলজিতে আমরা কি করি, তোমরা যদি আমাকে একটু বলো, তোমাদের কি ধারণা হয়েছে এক্সপেরিমেন্টাল আর্কিওলজি সম্পর্কে? শুনতে পাচ্ছ কি আমাকে? হ্যাঁ ম্যাম, বলছি যে আর্কিওলজিক্যাল যে এভিডেন্স গুলো পাওয়া যাচ্ছে, যেগুলো সেগুলো থেকে নানা টেস্টিং এর মাধ্যমে বা অ্যানালাইসিস করে যে আমরা যে সিদ্ধান্তই করতে পারছি সেটাকে ইন্ডিকেট করছে, সেটাকেই তো বলছে যে হচ্ছে। হ্যাঁ, আমি এক্সপেরিমেন্টাল আর্কিওলজি, তথ্য, আমি এক্সপেরিমেন্টাল আর্কিওলজির কথা জিজ্ঞাসা করছি, অন্য কিছু না। এই যে টার্মটা এক্সপেরিমেন্টাল আর্কিওলজি, যেটা যে গত সপ্তাহে যেটা আমি আলোচনা করেছিলাম না, যে এক্সপেরিমেন্টাল আর্কিওলজি, এথনো আর্কিওলজি, মানে ভেরিয়াস ব্রাঞ্চেস ডিসকাস করেছিলাম। তো সেটার মধ্যে থেকেই বলছি, এই পার্টিকুলার এই ব্রাঞ্চটা সম্পর্কে তোমাদের কি ধারণা? ম্যাম ঠিক মনে পড়ছে না এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আবার বোঝাতে পারছি না এই ব্যাপারটা। ঠিক আছে, আমি আবার ওটা বলছি জিনিসটা কি ছিল। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল আর্কিওলজি ছিল
আমরা যখন কোনো একটা আর্কিওলজিক্যাল এভিডেন্স পাচ্ছি বা আমাদের সামনে মানে এক্সক্যাভেশন হোক, এক্সপ্লোরেশন হোক, যেটাই হোক, সেটার মাধ্যমে যে এভিডেন্সটা এসছে, যে আর্কিওলজিক্যাল প্রোডাক্টটা এসছে, সেই প্রোডাক্টটাকে আমরা আর্কিওলজিস্টরা দেখছি যেটা এটা পাস্ট টাইমসে এরকম ছিল, এরকম দেখতে ছিল, একটা টুলস বা একটা ব্লেড বা একটা পয়েন্ট বা একটা স্পিয়ার থ্রো হোয়াট এভার, সেইটা দেখতে এরকম ছিল। এইবার সাপোজ তারা একটা এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যে হ্যাঁ এই এভিডেন্সটা আমি পেয়েছি, এটা এরকম ছিল, কিন্তু তারা নিজেরা একটা কোনো একটা টুল বানাচ্ছেন যে ওই থট প্রসেসটা মাথায় রেখে যে এনশিয়েন্ট পিরিয়ডের কোনো একটা মানুষ কিরকম ভাবে ওটা বানাতে পারতেন তার একটা পারপাস সার্ভ করবার জন্য তারা এই এক্সপেরিমেন্টটা করছেন। তারা থটটাকে রিকনস্ট্রাক্ট করছেন ওই টুলটাকে বানিয়ে। তারা কিন্তু নিজের কথা ভেবে বা নিজের সময়ে দাঁড়িয়ে নিজের পরিস্থিতি বিচার করে কিন্তু ওই টুলটা বানাচ্ছেন না, তারা এনশিয়েন্ট পিরিয়ডের মানুষ কিভাবে বানাতে পারতেন সেই কথাটা বিচার করে সেই টুলসটা বা সেই মেটেরিয়ালসটাকে আবার নিজের হাতে বানাচ্ছে। এইটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন, এক্সপেরিমেন্ট করা হচ্ছে, তাই হচ্ছে এটা এক্সপেরিমেন্টাল আর্কিওলজি। পরিষ্কার হলো বিষয়টা? হ্যাঁ ম্যাম এবার পরিষ্কার হয়েছে। পরিষ্কার। আচ্ছা, তো এইখানে আমরা এথনো আর্কিওলজির মধ্যে এক্সপেরিমেন্টাল আর্কিওলজিটাকে কিভাবে কাজে লাগাচ্ছি সেইটাই এবার এখানকার বিষয়। টেস্টিং হাইপোথিসিস, আমি যে কথাটা বললাম যে আমাকে হাইপোথিসিস শুধু বানালেই তো হবে না, আমাকে আর্কিওলজি থেকে আমি একটা ডেটা পাচ্ছি, এথনোগ্রাফি থেকে আমি একটা ডেটা পাচ্ছি, দুটোকে কম্বাইন করছি, সেখান থেকে একটা আমি হাইপোথিসিস ড্র করছি, কিন্তু হাইপোথিসিসটাকে আমাকে টেস্ট করতে হবে যে এটা সঠিক কি বেঠিক। তো যখন আমি সেটা করতে যাচ্ছি আমাকে আমার এক্সপেরিমেন্টাল আর্কিওলজি দরকার হচ্ছে, কারণ আমি ক্রস চেক করব, আমি ডেটাটাকে অ্যানালাইসিস করব যে হ্যাঁ ডেটাটা ঠিক কি ভুল সেটা আমায় জানতে হবে। তার জন্য আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, থটের এক্সপেরিমেন্টটা করতে হবে, বা এক্সপেরিমেন্টাল আর্কিওলজি যে কথাগুলো এতক্ষণ আমি বললাম সেই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে, তবেই আমার ডেটাটাকে ক্রস চেক করতে আমি পারবো। হ্যাঁ, সাপোজ একটা টুলকে আমি বানালাম, আমার আর্কিওলজিস্টরা বানালেন, টুলটাকে তৈরি করলেন কার মতো করে, তা এনশিয়েন্ট পিরিয়ডে কোনো একটা মানুষ সেই তার পারপাস সার্ভ করার জন্য, হয়তো গাছ কাটার জন্য একটা অস্ত্র তার চাই, সেইভাবে সেই চিন্তাধারাটাকে মাথায় রেখে কিন্তু তৈরি করলেন। তৈরি করে সেটাকে ট্রাই করে দেখলেন যে আদৌ সেই টুলটা দিয়ে গাছটা কাটা যাচ্ছে কিনা, তাহলে পারপাসটা সার্ভ হচ্ছে কিনা আমার, সেইটা টেস্ট করে নিলেন। এইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল আর্কিওলজি। তো ঠিক একইভাবে এই এক্সপেরিমেন্টাল আর্কিওলজিটাকে আমরা টেস্টিং অফ হাইপোথিসিস করার জন্য আমরা ইউজ করি। ঠিক আছে, তো এইটা হচ্ছে এখানে এক্সপেরিমেন্টাল আর্কিওলজির কাজ এথনো আর্কিওলজির মধ্যে। বোঝাতে পারলাম? এথনো আর্কিওলজিটা একটু বলবেন? এথনো আর্কিওলজি নিয়ে ডিসকাস। আর হলো না ব্যাপারটা। হ্যাঁ বলো, অসুবিধাটা কোথায় হচ্ছে একটু বলো, মানে ব্যাপারটা ঠিক মতো হ্যাঁ ওই এক্সপেরিমেন্টাল আর্কিওলজিতে এগুলো আর্কিওলজি কিভাবে এই হচ্ছে যে লাস্ট যেটা বলছেন সেটাতে প্রবলেম মানে বুঝতে পারলাম না। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও বলছি, আমি পুরো ব্যাপারটাই বলছি। এটা দেখো, আমার যেটা বিষয় হচ্ছে এথনো আর্কিওলজি, এটা আগে ফার্স্টে বোঝো যে হোয়াট ইজ এথনো আর্কিওলজি, সেটা তোমরা কি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি? হ্যাঁ সেটা এথনো আর্কিওলজি যে বক্তব্যটা, যে এথনোগ্রাফি থেকে তারপর এথনো আর্কিওলজিতে আমরা আসবো। প্রথমে আমাদের কিন্তু বুঝতে হবে এথনোগ্রাফিটা কি। এথনোগ্রাফি কিন্তু আমাদের একটা, যেখানে আমরা একটা কমিউনিটিতে যাচ্ছি, তাদের স্টাডি করছি, অবজার্ভ করছি, পার্টিসিপেট করছি তাদের বিভিন্ন কাজের সাথে, এবং ডেটা কালেক্ট করে আমরা একটা ঠিক ডেসক্রিপশন লিখছি, সেটা হচ্ছে এথনোগ্রাফি। এবার এথনোগ্রাফি এর সঙ্গে আমি আর্কিওলজিটাকে কানেক্ট করছি, সেটাই হচ্ছে এথনো আর্কিওলজি। আর্কিওলজির কাজটা কি? আচ্ছা, তোমাদের আর্কিওলজি সম্পর্কে কি ধারণা আছে সেটা আমাকে বলো, যে আর্কিওলজির ফাংশনটা কি? আর্কিওলজি তো হচ্ছে ওই এক্সকেভেশন বা এক্সপ্লোরেশন যার মাধ্যমে হয় পুরোনো জিনিসগুলোকে
হুম, পাওয়া থেকে সেগুলো থেকে যে মানে রিসার্চ করে যে তথ্য পাওয়া যায় সেটাকেই হুম, তো মানে তার সম্বন্ধে পুরোনো দিনের তথ্য তার সাথে কন্টেম্পোরারি পিরিয়ডের কি পার্থক্য ছিল, তাদের লাইফস্টাইল কেমন ছিল বা এখন হ্যাঁ, কিরকম হয়েছে, মানে এভরিথিং ইউটেন্সিল যা সব ছিল হ্যাঁ, সেগুলো নিয়ে যে রিসার্চটা করা হয় তাকেই তো বলা, মানে সেটাই তো হচ্ছে আর্কিওলজি। আর্কিওলজি মানে আর্কিওলজির মাধ্যমে আমরা পাস্টটাকে রিকনস্ট্রাক্ট করছি, হিউম্যান পাস্টটাকে রিকনস্ট্রাক্ট করছি, এটা আর্কিওলজির কাজ হ্যাঁ, আর তার সাথে কন্টেম্পোরারি হ্যাঁ হ্যাঁ না, সেটা আর্কিওলজির কাজ তো। এইবার এই যে হ্যাঁ এথনোগ্রাফি, এথনোগ্রাফি বলতে তুমি হ্যাঁ কি হ্যাঁ বোঝো বলো? আমরা এথনোগ্রাফি যখন বলছি তখন সেটাকে কি বোঝাচ্ছি? ওখানে পার্টিসিপেট করে হুম, তাদের ডিটেলস ডাটাটাকে গ্রহণ করা। হুম, হুম। হ্যাঁ, গেছো, তুমি কাছাকাছি গেছো, মানে বলো। আমরা মানে যখন তার সঙ্গে হুম, পুরো কালচারটা যে হ্যাঁ, তার হ্যাঁ, সঙ্গে পার্টিসিপেট করে তার হ্যাঁ, ডাটাকে গ্রহণ করা হচ্ছে, তার সঙ্গে বোধহয় আর্কিওলজিক্যাল কিছু হয়তো ডাটা পাচ্ছে, সেটা সঙ্গে এটা মানে যুক্ত হচ্ছে নাকি, মানে ঠিক বুঝতে পারছি মানে এথনোগ্রাফিটা তো বুঝতে পারছি যে পার্টিসিপেট করে সব হ্যাঁ, কালচারটা জানবার একটা সম্পূর্ণ রেকর্ড। আর আর্কিওলজিক্যালটাও আর্কিওলজিক্যাল ডেট হ্যাঁ, বলো। বলছি আর্কিওলজিক্যাল যে ডাটাটা সেটাই। বলো বলো। হ্যাঁ বলছি যে হ্যাঁ, আর্কিওলজি থেকে তো আমরা বিভিন্ন যে ইউটেন্সিল বা যেগুলো আমরা পাচ্ছি হুম, হুম, সেগুলো থেকে আমরা তো কিছু ডেটা পাচ্ছি রিসার্চ করে, এবং হুম, সেটার সাথে যে আমাদের কন্টেম্পোরারি পিরিয়ড যে মানে হুম, এই যে মানে যে একটা টাইমের যে একটা গ্যাপ যেটা সেটা কিভাবে পরিবর্তন হয়েছে বা হুম, এখন কিরকম হয়েছে তখন কিরকম ছিল, এটাই তো আমরা আর হচ্ছে সেটাই তো জানতে পারছি আমরা। হ্যাঁ, সেটা আমরা জানতে পাচ্ছি। আমরা কি করছি বেসিক্যালি এথনো আর্কিওলজি এই জায়গাটায় আমরা দুটোকে কম্বাইন করছি। আমরা আর্কিওলজির ডেটা যেটা পাচ্ছি সেটাকে যেমন নিচ্ছি, ধরো একটা পুরোনো সময় একটা হ্যান্ড এক্সের বয়স এত, এটা আমরা আর্কিওলজি থেকে একটা ডেটা পেলাম, ঠিক আছে। এইবার এথনোগ্রাফি থেকে আমরা একটা ডেটা পাচ্ছি যে ওই রকমই হ্যান্ড এক্স কন্টেম্পোরারি পিরিয়ডে কোনো একটা লিভিং মানুষ যিনি এখন এক্সিস্ট করেন, কোনো একটা কমিউনিটির পিপল, তিনিও ব্যবহার করছেন। এই যে দুটো ডেটা, এই দুটো ডেটাকে আমরা পাশাপাশি রাখছি, পাশাপাশি রেখে সেখান থেকে আমরা একটা হাইপোথিসিস ড্র করছি, বা সেই হাইপোথিসিসটাকে শুধু ড্র করছি না, ডেটাটাকে অ্যাকুমুলেট করে ড্র করে সেই হাইপোথিসিসটাকে আবার টেস্ট করছি বিভিন্ন প্রসেসে। সেইটা হচ্ছে এথনো আর্কিওলজি। আর আচ্ছা এবার ম্যাম ক্লিয়ার, এবার ক্লিয়ার। ম্যাম মানে হ্যাঁ, বলো। এথনোগ্রাফি যেটা বলছো হ্যাঁ, এটা কি মানে এখনো প্রেজেন্ট আছে এরকম ভাবে ধরা হয়? এথনোগ্রাফি, না হ্যাঁ অবশ্যই তাই। এথনোগ্রাফি আমি তো বলছি যে এথনোগ্রাফি মানে হচ্ছে এখন বর্তমান সময় কোনো একটা জায়গায় গিয়ে স্টাডি যখন করছি, আমরা ধরো আমরা একটা সাঁওতাল কমিউনিটিতে গিয়ে তাদেরকে স্টাডি করছি, তাদের বৈবাহিক জীবন সম্পর্কে, তাদের মৃত্যুর সময় তারা কি কি রিচুয়াল পালন করে সেটা সম্পর্কে জানছি, তাদের জন্ম সম্পর্কে জানছি, জন্মের সময় তারা কি কি রিচুয়ালস পালন করে সেটা জানছি, তারা তাদের ইকোনমিটা কি, তারা কি এগ্রিকালচার বেস, এগ্রিকালচার হলেও তাদের কোন কোন সময় এগ্রিকালচার হয়, কি কিভাবে তারা কোন কোন ফসল তারা তৈরি করে এগ্রিকালচার বেডে, তার এছাড়া তাদের কি তাদের কোন সেই সময় ইকোনমিক কোনো মেলা হয় কিনা, সেই মেলাতে কি রকম ধরনের ট্রানজাকশন হয়। এই যে ডিটেল যে আমরা তাদেরকে ওয়েতে যে স্টাডিটা করছি, যে ম্যানারে স্টাডিটা করছি এবং যে ডেটাটা পাচ্ছি, কালেক্টেড ডেটা, সেই ডেটা নিয়ে আমরা একটা ডেসক্রিপশন লিখছি, সেইটাই হচ্ছে এথনোগ্রাফি। গ্রাফি মানে একটা ডেসক্রিপশন, ইউ আর রাইটিং এ ডেসক্রিপশন, তখন সেটা গ্রাফি হয়ে যায়, সেটাকে গ্রাফি বলে। আর এথনোটা হচ্ছে স্টাডি, এই যে স্টাডিটা করলাম আমরা এই কমিউনিটিকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে, সেই কমিউনিটি স্টাডিটাকেই বলছে এথনো। আর গ্রাফি যখন আমরা লিখে ফেলছি ডেসক্রিপশনটা, সেটা হচ্ছে এথনোগ্রাফি। বোঝাতে বুঝতে পারলাম? পেরেছি ম্যাম। হ্যাঁ মানে এথনোটা প্রেজেন্ট হিসেবেই ধরা হচ্ছে, মানে এথনোগ্রাফি এখনো অবশ্যই প্রেজেন্ট কন্টেম্পোরারি পিরিয়ডের স্টাডি, কোনো একটা এথনিক গ্রুপে গিয়ে সেই স্টাডিটাকে করা হচ্ছে, তাই এথনোগ্রাফি। বোঝা যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে। আর আর্কিওলজি তো আমি এটাকে বললামই যে জিনিসটা কি। হ্যাঁ
তো দুটো মিলিয়ে যখন এক জায়গায় আসছে সেটা এথনো আর্কিওলজি। এবং এথনো আর্কিওলজি এই যে প্যাটার্ন গুলো আমরা যে স্টাডির যে বিষয়গুলো সেইগুলো আমরা কি করে করছি সেইটাই কিন্তু এখানে আলোচ্য বিষয়। তো আমি যেটাই ছিলাম যে টেস্টিং অফ হাইপোথিসিস, তো টেস্টিং অফ হাইপোথিসিস করতে গিয়ে আমাদের ওই যে বললাম যে দুটো ডেটা আসছে, এথনোগ্রাফি থেকে আমার একটা ডেটা আসছে, আর্কিওলজি থেকে একটা ডেটা আসছে, সেই ডেটা দুটোকে কম্বাইন করছি এবং কম্বাইন করে আমি একটা হাইপোথিসিস ফর্ম করছি। আর হাইপোথিসিস যখন ফর্ম করছি সেটাকে আমার টেস্ট করার তো দরকার আছে যে সেটা ঠিক কি ভুল, সেই ডেটাটা কি ঠিক নাকি ভুল, আমাকে তো ক্রস চেক করতে হবে। ক্রস চেক করার যে প্রসেসটা সেইটাই হেল্প করছে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল আর্কিওলজি। ঠিক এই পয়েন্টে এসেই আমি বললাম যে এক্সপেরিমেন্টাল আর্কিওলজি জিনিসটা কি। এক্সপেরিমেন্টাল আর্কিওলজি জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাডাম, আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা বুঝতে পেরেছি। বেশ, তাহলে আমি থটটা কাজে লাগাচ্ছি। থটটা ভাবছে কাজে যে হ্যাঁ লাগাচ্ছে না, এক্সপেরিমেন্ট করছেন আর্কিওলজিস্টরা হ্যাঁ যে আমার একটা বস্তু এখনকার সময়ে দাঁড়িয়ে আমি ভাবছি যে বিগত সময়ে আগে যে মানুষগুলো ছিলেন তারা কিভাবে একটা পারপাসকে সার্ভ করতেন একটা টুল দিয়ে, এবং সেই টুলটা কিরকম দেখতে ছিল বা কিরকম ছিল, আমরা তাদের মতো করে এই টুলটাকে রিমেক করছি। হ্যাঁ, সেইটা কিন্তু এক্সপেরিমেন্টেশনটা সেইখানে হচ্ছে। তাদের মতো করে ভাবছি, আমরা কিন্তু আমাদের মতো করে ভাবছি না। তো এই প্রসেসটার হেল্প নিয়ে কিন্তু এই টেস্টিং অফ হাইপোথিসিস জিনিসটা হচ্ছে এথনো আর্কিওলজিতে। ঠিক আছে? এক্সপেরিমেন্ট আর্কিওলজি করতে গেলে তো মানে হুম। আর্কিওলজিক্যাল আর আপনার স্টেনোগ্রাফি এটা তো পুরোটা জানতেই হবে, না হলে তো করা সম্ভব না। কেন না, ওই পার্টটা তো জানতে পারবে, কিছু পেয়ে তো সেটাই। বুঝতে পারবে যে হ্যাঁ আমি হ্যাঁ, তার জন্য তো তার নলেজটা আমরা নিচ্ছি, কম্বাইন করছি। তো আমরা তো হ্যাঁ, ঠিক। এথনোগ্রাফির থেকেও ডেটাটা নিচ্ছি যে হ্যাঁ এখান থেকে কন্টেম্পোরারি পিরিয়ডে কিছু মানুষ এই অস্ত্রপাতিগুলো ব্যবহার করেন বা এই জিনিসগুলো ব্যবহার করেন, সেই ডেটাটা আমরা এথনোগ্রাফি থেকে পেলাম। আর্কিওলজি থেকে পাচ্ছি যে পাস্ট পিরিয়ড বা এনশিয়েন্ট পিরিয়ডের টাইমে তারা যে জিনিসগুলো ব্যবহার করতেন, তার ব্যবহার্য জিনিসের যে যাবতীয় ডেটা বা আমরা সেটা পেলাম। তো পাওয়ার পর দুটোকে আমরা কম্বাইন করছি, কম্বাইন করে একটা হাইপোথিসিসে আসছি বা একটা লিংক করার চেষ্টা করছি। কিন্তু লিংক করলেই তো আমার হলো না, সেই লিংকটা সঠিক হচ্ছে কিনা বা ডেটাগুলো সঠিক জায়গায় জায়গায় ইনপুট হচ্ছে কিনা সেটার জন্য আমার টেস্টিং করা দরকার বা ক্রস চেক করা দরকার। যখনই আমি ক্রস চেক করতে যাচ্ছি তখনই আমার প্রয়োজন হচ্ছে এক্সপেরিমেন্টাল আর্কিওলজি। তখন আমাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে ডেটাটা যে হ্যাঁ এখন আমি এখানে বসে যেভাবে ভাবছি সে নিশ্চয়ই সেইভাবে ভাবতো না, সে একটা অন্য প্রসেসে ভাবতো, তার পারপাসটা অন্য ছিল। আমাকে তার পারপাসটা চিন্তা করে এখন কন্টেম্পোরারি পিরিয়ডে বসে ওই অস্ত্রটা বানাতে হবে। এবং বানালে শুধু হবে না, সেই অস্ত্রটা প্রয়োগ করে দেখতে হবে যে যে পারপাসে আমি বানালাম সেই পারপাসটা সার্ভ হচ্ছে কিনা। আমি যদি গাছ কাটার জন্য একটা অস্ত্র বানিয়ে থাকি, সেই গাছ কাটা কাজটা সার্ভ হচ্ছে কিনা সেটা কিন্তু আমাকে অ্যাপ্লাই করে দেখতে হবে। ঠিক আছে? তুমি যদি এক্সপেরিমেন্টাল আর্কিওলজি নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তুমি একটু প্রিভিয়াস লেকচারটা ফলো করো, আমি ওখানেও এক্সপ্লেন করেছি। না ঠিক আছে ম্যাম, এখন পুরো ক্লিয়ার হয়েছে, এখন বুঝে গেছি। ঠিক আছে? অনেকদিন পর বুঝতে পারিনি আগে শুধু আচ্ছা। মুখস্থ না, মুখস্থটা করো না, জানো তো, একটু বুঝে নাও তাহলে তুমি নিজে লিখতে পারবে, সেটা বেশি দরকার আছে। তো এই গেল আমার টেস্টিং অফ হাইপোথিসিস। এইবার আমি চলে যাব পরের স্লাইডে। আচ্ছা, এই যে আচ্ছা এখানে তোমার স্টাডি অফ মডার্ন প্রিডেটর ডেটা, এটা হচ্ছে স্টাডি একটা। তো সেটা এই এথনো আর্কিওলজি রিলেটেডই একটা স্টাডি। তো সেখানে বিভিন্ন রকম সাউথ আফ্রিকাতে হয়েছিল অস্ট্রালোপিথেসিন্স এর বোনস নিয়ে। রেমন্ড ডার্ট করেছিলেন কিছু বোন টুলস নিয়ে। তো সিকে ব্রেইন এই স্টাডিটা করেছিলেন সাউথ আফ্রিকাতে। তো এখানে এরকম ভাবে এই যে প্রসেসগুলো এখন বললাম সেই প্রসেসগুলো দিয়েই একটা এক্সপেরিমেন্টেশন করা হয়েছিল। একটা এথনো আর্কিওলজিক্যাল যে কি বলবো যে ব্রাঞ্চটা যে বা যে প্রসেসটা সেটা অ্যাপ্লাই করে এখানে একটা স্টাডি করা হয়েছিল।
আচ্ছা, স্টাডি অফ কুংসাং অফ কালাহারি। কালাহারিতে একটা কুংসাং কমিউনিটি বলতে পারো, তো তারা হান্টার গ্যাদারার কমিউনিটি। সেখানে রিচার্ড লি মানে কি বেশ কিছু বছর স্পেন্ড করেছিলেন। এখানে তোমরা কিছু ছবিও দেখতে পাচ্ছ। স্পেন্ড করে তাদের বিভিন্ন যে টেকনিক্স গুলো ডিটেলে সেটা স্টাডি করেছিলেন। তার যে এক্সপিডিশনের মধ্যে দিয়ে তিনি বিভিন্ন রিসার্চ ওয়ার্ক যেগুলো করেছিলেন, সেখানে বুটচারিং টেকনিক্স একটা, ফ্র্যাকচার্ড এনিম্যাল বোনস এর উপর বুটচার টেকনিক্সটা কিভাবে অ্যাপ্লাই হয় সেইটা বা আর তাদের সেটেলমেন্ট প্যাটার্ন সেটা সম্পর্কেও তিনি স্টাডি করেছিলেন। এটা কালাহারিতে হয়েছিল কুংসাং কমিউনিটির উপর, যারা একটা হান্টার গ্যাদারার কমিউনিটি। এই ছবিগুলো তোমরা দেখছো ওই কমিউনিটিরই ছবি, এবং ইনি রিচার্ড লি তিনি আর কি রিলেট করার চেষ্টা করছেন। এটাও কিন্তু একটা এথনোগ্রাফি করতে গেছিলেন, এবং এথনোগ্রাফির সাথে আর্কিওলজির রিলেশন হচ্ছে, তাই কিন্তু আমি এথনো আর্কিওলজি প্রসঙ্গে এই স্টাডিটার কথা পড়ছি, এটা মাথায় রেখো। এটা অ্যাজ এ এক্সাম্পল তোমরা ইউজ করতে পারো যখন তোমরা লিখবে এথনো আর্কিওলজি সম্পর্কে। তো আচ্ছা, নেক্সট আসছি আরেকটা এরকম স্টাডি যেটা জন এলেন করেছিলেন। তো তিনি কিছু মানে সেটেলমেন্ট প্যাটার্নের উপর আর কি স্টাডি করেছিলেন। তো সেখানে হার্ট প্যাটার্নটা কিরকম, সেখানকার ম্যানুফ্যাকচার কিভাবে হয়েছিল, ফ্যামিলি এরিয়াস এর উপর তিনি ফোকাস করেছিলেন, বিশেষত তাদের যে হার্টস, ইন্ডিভিজুয়াল ফ্যামিলি হার্টস। মানে দেখো, একটা ফ্যামিলি মানে আমরা বিচার করব সবসময় তার কটা হাঁড়ি আছে, একটা বাড়িতে কটা হাঁড়ি, সেই বিষয়ে সেই হিসেবে কিন্তু একটা বাড়িকে কনসিডার করা হবে, একটা বাড়ি মানে ফ্যামিলি বা পরিবার হিসেবে কনসিডার করা হবে। একটা বাড়িতে যদি দুটো হাঁড়ি থাকে তার মানে সেটা কিন্তু দুটো পরিবারে বিভক্ত হয়ে যায়। একটা বাড়িতে যদি একটা হাঁড়ি থাকে তার মানে তারা একটা ফ্যামিলি। তো এই স্টাডি গুলো তিনি করেছিলেন জন এলেন। তো এটাও একটা এথনোগ্রাফিক স্টাডি যেটা এবং আর্কিওলজির সাথে কম্বাইন্ড হয়ে এই স্টাডিটা হয়েছিল। সেটেলমেন্ট প্যাটার্ন যেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে উইন্ড ব্রেক এন্ড হার্টস। উইন্ড ব্রেক একটা সেটেলমেন্ট প্যাটার্নের মধ্যে পড়ে, তিনি ওটা স্টাডি করেছিলেন। এখানে তোমরা কমিউনিটির ছবিটা দেখতে পাচ্ছ এবং জন অ্যালেন আছেন। তো এইটা একটা এথনো আর্কিওলজির একটা স্টাডি। আচ্ছা, নেক্সট। তো তিনি স্টাডি করতে গিয়ে কি কি পয়েন্টস গুলো দেখতে পেয়েছিলেন সেইগুলো একটা ছোট করে আমি জট ডাউন করেছি। প্যাটার্নস গুলো তিনি কি কি দেখেছিলেন সেটা হচ্ছে তাদের অ্যাক্টিভিটি প্যাটার্নটা তিনি দেখেছিলেন। তিনি দেখেছিলেন যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং যে অ্যাক্টিভিটি গুলো হয় না, সেই অ্যাক্টিভিটি গুলোর মধ্যে ফ্যামিলি কিভাবে ইনভলভ। আমি আগেই বললাম যে ফ্যামিলিটা এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল এই স্টাডিতে। ফ্যামিলি কিভাবে ইনভলভ সেটাও তিনি লক্ষ্য করেছিলেন। আর বিভিন্ন চারকোল ফ্র্যাগমেন্টস দিয়ে বিভিন্ন রকম যে ইউজেস গুলো আছে সেইগুলো কি অ্যাডভান্টেজ এইগুলো সমস্ত তিনি দেখেছিলেন। বেসিক্যালি তিনি অ্যাক্টিভিটি ফলো করেছিলেন আর ফ্যামিলির উপর মেন ফোকাসটা করেছিলেন, কিন্তু মুদ্রা বিষয়টা হচ্ছে তিনি লিভিং হিউম্যান বিং এর উপর কাজ করেছিলেন, দ্যাট ইজ এথনোগ্রাফি। এথনোগ্রাফি করতে গিয়ে তিনি আর্কিওলজিটাকে রিলেট করেছিলেন তার টুল মেকিং এর উপর, কিভাবে তারা টুলটা মেক করছে। তো এইগুলো চলেছিল। এইটা হচ্ছে ওনার স্টাডি। দেন আরেকটা স্টাডিতে চলে যাচ্ছি যে এস্কিমো অফ আলাস্কা, যেটা লুইস উইনফোর্ড একটা এথনোগ্রাফিক স্টাডি করেছিলেন। সেটার উপর এটাও একটা এথনোগ্রাফিক স্টাডি যেটা এথনো আর্কিওলজির সাথে রিলেটেড। তিনি ডিটেলসে স্টাডি করেছিলেন হান্টিং মেথডের উপর, বুটচারির উপর, ডিস্ট্রিবিউশন অফ মিট। হান্টিং যে হচ্ছে তাতে যে আমরা হান্ট করছে একটা কমিউনিটি, হান্টিং গ্যাদারিং কমিউনিটি, তারা যে হান্ট করলো একটা পশুকে, তার যে ডিস্ট্রিবিউশন অফ মিট, তার যে মাংসটা তারা পাচ্ছে তারা নিজেদের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট করছে এবং স্টোর করছে। অনেকে স্টোরও করে খাবারটাকে, যে কি করে আমরা স্টোর করে নেক্সট আরো কিছুদিন চালিয়ে নিতে পারবো। এই পুরো স্ট্র্যাটেজিটা লুইস উইনফোর্ড স্টাডি করেছিলেন এস্কিমোদের মধ্যে। আচ্ছা,
এবং তিনি স্টাডি করে কি কি কনক্লুশন পেয়েছিলেন সেইগুলো একটা ছোট করে জট ডাউন করা আছে। এই যে স্টাডিগুলোর কথা বলছি এগুলো সব এথনো আর্কিওলজি রিলেটেড স্টাডি, এবং তোমরা যখন উত্তরটা লিখবে তোমরা যদি একটা দুটো এরকম এক্সাম্পল দিয়ে লিখতে পারো, আমার মনে হয় উত্তরের মানে গঠনটা খুব সুন্দর হবে এবং ভালো হবে দেখতে। তো এখানে যেটা হচ্ছে কনক্লুশনে তিনি দেখেছিলেন যে অ্যাডাপ্টেশন রেজাল্টস ভেরিয়েশনস আর্কিওলজিক্যাল সাইটস দেখেছিলেন। আচ্ছা, অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিস খুব ইম্পর্টেন্ট জিনিস, যে মানুষ কিভাবে অ্যাডাপ্ট করছে এবং আর্কিওলজিক্যাল রিমেন্স এর ভ্যারিয়েশনটা কিভাবে তার সাথে সাথে রিলেটেড। মানে আমরা এভাবে অ্যাডাপ্ট করছি পরিবেশের সাথে, এবং পরিবেশের সাথে অ্যাডাপ্ট করছি শুধু না, তার সাথে আর্কিওলজিটাও কিভাবে রিলেটেড, আর্কিওলজিক্যাল রিমেন্স গুলো সেইগুলো ভেরিয়েশনস গুলো দেখা যাচ্ছে। মানে আমরা অ্যাডাপ্ট করতে করতে যাচ্ছি, পাল্টাতে পাল্টাতে যাচ্ছি, রিমেন্স গুলো তার সাথে পাল্টাতে পাল্টাতে যাচ্ছে, তাদের মধ্যেও ভেরিয়েশনস দেখা যাচ্ছে সেই জায়গাটা। স্টোন টুল ফ্রিকোয়েন্সির একটা চেঞ্জেস দেখা যাচ্ছে। স্টোন টুল আগে একটা স্টোন দিয়ে তৈরি টুল হতো, সেখান থেকে শিফট করছে পটারি ফর্মস এর একটা চেঞ্জেস দেখা যাচ্ছে। একটা পটারি শেপ কিরকম ছিল সেই শেপের পরিবর্তন দেখা যাচ্ছে, বা ওয়েট কিরকম ছিল তার একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এই কনক্লুশনস গুলো এই স্টাডি থেকে উনি ড্র করেছিলেন। আচ্ছা, এই যে এতক্ষণ বললাম যে হান্টার গ্যাদারার স্টাডি করা হয়েছে, মানে যে কটা কমিউনিটি ওনারা স্টাডি করেছিলেন ম্যাক্সিমামটাই হান্টার গ্যাদারিং কমিউনিটি ছিল। তারা হান্ট করা এবং গ্যাদার করা এই দুটো বেসিক্যালি তাদের ইকোনমিক প্যাটার্ন যদি বলো সেই জিনিসটা। তো সেই হান্টিং গ্যাদারিং কমিউনিটিকে স্টাডি করে সে কি কি আউটকামস এলো সেইগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে, যে সেখানে রিলেটেড কালচারাল সিমিলারিটিস কি আছে। শুধু সিমিলারিটিস দেখলে হবে না, ডিসিমিলারিটিস গুলোও দেখতে হবে, তাদের মধ্যে ডিফারেন্সেস গুলো কি কি আছে সেটাও কম্পেয়ার করা হয়েছিল। আর ফাংশনাল, বিহেভিয়ারাল আর ইকোলজিক্যাল একটা স্টাডি করা হয়েছিল। মানে ফাংশন, ইকোলজির সাথে আমাদের বিহেভিয়ারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ফাংশনসটা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটা একটা রিপোর্ট স্টাডি করেছিলেন এই হান্টার গ্যাদারার কমিউনিটির মাধ্যমে। এই যে আমরা এতগুলো স্টাডি করে এলাম, এত যে স্টাডির প্রসেস, এই হাইপোথিসিস টেস্টিং করা হচ্ছে বা করা হচ্ছে, এর কিছু লিমিটেশনস আছে। লিমিটেশনস গুলো কি কি আছে এখানে দেখো, সবসময় তো যে নলেজটা আমরা গ্যাদার করছি সেটা ডাইরেক্ট ট্রান্সফার করা সম্ভব হয় না। যে নলেজটা জানলাম সেই নলেজটা অ্যাকিউরেটলি আমরা প্লেস করতে পারি না অনেক সময় কনটেক্সটে, সেটা একটা সমস্যা। বা আমরা অনেক সময় অবজেক্ট অনেক সময় মিসিং থাকে বিভিন্ন রকম। ধরো একটা আর্কিওলজিক্যাল অবজেক্ট তুমি পেলে, সেটা হয়তো সম্পূর্ণ পেলে না, অর্ধেকটা পেলে, বাকিটার হদিস তুমি জানো না, সেইটা কিন্তু একটা হিউজ মিসিং। সেই জায়গাটা কিন্তু খুব অসুবিধার জায়গা, তুমি পুরো ব্যাপারটাকে রিকনস্ট্রাক্ট করতে পারলে না। হয়তো তুমি একটা পটারি ছোট্ট একটু অংশ পেলে, কিন্তু বাকি পার্টটা পেলে না, তো তুমি জানতেই পারলে না যে পটারির শেপটা কেমন ছিল, বা শেপটা যদি জানতেই না পারো তাহলে সেটা কোন টাইমের ছিল, বা এতে কি পারপাস সার্ভ হতো এই পার্টিকুলার একটা ইউটেন্সিল দিয়ে, সেটাই তুমি জানতে পারছো না, তাহলে তোমার কাছে নলেজটা ইনকমপ্লিট থাকছে। এগুলো কিন্তু একটা লিমিটেশনের মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা, এবার এই লিমিটেশনস গুলো আর্কিওলজিক্যাল অ্যাপ্রোচের যে অসুবিধাগুলো, চারটে অ্যাপ্রোচ দ্বারা এই প্রবলেম গুলো সলভ করা যায়, তার জন্য একটা চারটে অ্যাপ্রোচ রাখা হয়েছে। একটা হচ্ছে জেনারেল মডেল অ্যাপ্রোচ, চারটে অ্যাপ্রোচ না, তিনটে অ্যাপ্রোচ। জেনারেল মডেল অ্যাপ্রোচ, একটা হচ্ছে বাক্সশট অ্যাপ্রোচ, একটা হচ্ছে স্পয়লার অ্যাপ্রোচ। আচ্ছা, জেনারেল মডেল অ্যাপ্রোচ, এটাতে যেটা কি করা হচ্ছে যে একটা আর্কিওলজিস্ট অ্যাজিউম করছে একটা পার্টিকুলার পাস্ট প্রসেসকে, এবং সেইটাকে অবজার্ভ করে মানে আজকের কন্টেম্পোরারি পিরিয়ডের সাথে কম্পেয়ার করছে এবং একটা জেনারেলাইজেশন ড্র করার চেষ্টা করছে সেইখান থেকে। মানে পাস্ট একটা বস্তু আছে বা মেটেরিয়াল আছে, সেইটাকে এখন একটা ব্রডার স্পেকট্রামে দেখা হচ্ছে, এবং আজকের সময়ের সাথে কম্পেয়ার করে একটা তার থেকে কিছু জেনারেলাইজেশন ড্র করার চেষ্টা করা হয়, সেটা হচ্ছে জেনারেল মডেল অ্যাপ্রোচ। এবং শুধু সেটা নয়, এবং তার অ্যাপ্লিকেশনটাও দেখা হবে। ওই যে বললাম এক্সপেরিমেন্টাল আর্কিওলজি কিন্তু ভীষণভাবে এথনো আর্কিওলজিকে সাপোর্ট করে। আচ্ছা, এবার হচ্ছে বাক্সশট অ্যাপ্রোচ। আচ্ছা, এই যে সবসময় কি হয় যে একটা অ্যানালজি যে দরকার হয়, একটা এথনোগ্রাফিক অ্যানালজি দরকার হয়, তার কিছু লিমিটেশনস থাকে।
কিছু ফেলিওর থেকে যায়, কিছু অসুবিধা থেকে যায়, সবসময় ইন্টারপ্রিট করা যায় না, প্রবলেম ফেস করতে হয়। তো অনেক সময় এই অ্যাপ্লিকেশনটাকে অ্যাভয়েড করার জন্য এই বাক্সড অ্যাপ্রোচটাকে ইউজ করা হয়। এবং অনেক সময় এই জেনারেলাইজেশনটা আর বাক্সড অ্যাপ্রোচটাকে মানে রিলেটেড আর কি, তুমি বলতে পারো খানিকটা আর কি। এই যেটা এথনোগ্রাফিক অ্যানালজিটা হচ্ছে বাক্সড অ্যাপ্রোচে ইম্পর্টেন্ট, যেটা আর্কিওলজিস্টরা আর কি ইউজ করে থাকেন আর কি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। কোনো একটা পার্টিকুলার সাইডে, যে একটা পার্টিকুলার সাইডের নেচার কিন্তু খুবই পার্টিকুলার, তুমি একটা জায়গার প্রবলেম কিন্তু খুবই পার্টিকুলার। মানে ধরো তুমি একটা সাইডে গেলে একটা কমিউনিটির মধ্যে রিসার্চ করতে, সেখানে ধরো একটা স্পেসিফিক প্রবলেম আছে, সেই স্পেসিফিক প্রবলেমটা কিন্তু খুব স্পেসিফিক একটা জায়গায়, ওই প্রবলেমটা অন্য জায়গায় নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে একটা অ্যানালজি সেখান থেকে ড্র করাটা একটু অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে ওই জন্য ইন্ডিভিজুয়াল এথনোগ্রাফিক অ্যানালজিটা খুব ইম্পর্টেন্ট। মানে ওই জায়গাটায় যখন তুমি যাচ্ছ, ওই জায়গাটার ইন্ডিভিজুয়াল একটা এথনোগ্রাফি তুমি করছো এবং সেখান থেকে একটা অ্যানালজি ড্র করছো, সেটা হচ্ছে বাক্সড অ্যাপ্রোচ। স্পয়লার অ্যাপ্রোচ মানে এখানে হচ্ছে আর্কিওলজিস্টদের যারা এই কাজগুলো করছেন তাদেরকে একটা জাজ করা হচ্ছে। আর্কিওলজিস্টরা কনক্লুশন যেটা ড্র করছেন, এই যে এত কিছু করছেন এথনো আর্কিওলজির মধ্যে, সেখান থেকে একটা যে কনক্লুশনে তারা আসছেন, সেই কনক্লুশনের এগেনস্টে দুটো জাজমেন্ট দেওয়া হচ্ছে। যেমন দুটো জাজমেন্টের ক্রাইটেরিয়া হচ্ছে, একটা হচ্ছে ইম্পর্টেন্ট ভেরিয়েবলটাকে সবসময় কি মানে অ্যাকাউন্ট করা হচ্ছে, মানে নেওয়া হচ্ছে। আর একটা জায়গায় বলছে যে মানে যেটা হচ্ছে রিজনেবল যে মডেলটা, সেটার ব্যক্তি একটু বেশি অ্যাটেনশন ডিমান্ড করছে। মানে কোনো একটা জায়গায় তুমি যখন যে কনক্লুশনটায় তারা এসছেন, তারা যে কনক্লুশনটা আসছেন, সেই কনক্লুশনটা কি যেভাবে এসছে আর কি, সেইটা কি বেশি ফোকাস হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কি তারা বেশি ফোকাস করছে, নাকি অন্য একটা জায়গা একটু বেশি ফোকাস ডিমান্ড করতে পারতো বা অ্যাটেনশন ডিমান্ড করতে পারতো। এটা হচ্ছে আর্কিওলজিস্টকে জাজ করা হচ্ছে। আর্কিওলজিস্টরা এই যে অ্যাপ্রোচ গুলো করে আসছেন বা তারা যে কনক্লুশনে আসছেন, তাকে সেই কনক্লুশন গুলোকে জাজ করার যে দুটো মানে আর কি ক্রাইটেরিয়া, সেইটাই হচ্ছে স্পয়লার অ্যাপ্রোচ। আচ্ছা, ফোর্থ হচ্ছে ল্যাব অ্যাপ্রোচ। এটা ওখানটা ইয়ে করা ছিল না। তো ল্যাব হচ্ছে এথনোগ্রাফিক। হ্যাঁ বলুন, বলো। স্পয়লার অ্যাপ্রোচটা বলুন। স্পয়লার অ্যাপ্রোচটা হচ্ছে তোমার, আমরা আর্কিওলজিস্টরা যখন কনক্লুশন ড্র করছে, মানে তারা যে এই এক্সপেরিমেন্ট গুলো করছেন বা এই যে রিসার্চ গুলো করছেন বা এই স্টাডি গুলো করছেন, সেই স্টাডি গুলোকে যখন আমরা জাজ করছি, ঠিক আছে, তারা স্টাডি গুলোকে কনক্লুশনে একটা আসে তো মানুষ, যে স্টাডি করে যে হ্যাঁ আমি এই জায়গাটা পৌঁছালাম এই জিনিসটা স্টাডি করে, ঠিক আছে, একটা জায়গার উপর তারা স্টাডি করলেন সেই কমিউনিটির উপর, এবং সেখান থেকে হয়তো ড্র করলেন যে হান্টার গ্যাদারার কমিউনিটি আছে, হান্টার গ্যাদারার কমিউনিটির এরা এই কাজ করে, তারা হান্টিং গ্যাদারিং করতে যায় এবং তাদের মধ্যে এই মিট ডিস্ট্রিবিউশনটা তারা এইভাবে করে, বা তারা হচ্ছে তাদের কালচারাল প্যাটার্নটা এইরকম, বা যারা মিট ডিস্ট্রিবিউশনের সময় কোনো সেরিমনি তারা অ্যারেঞ্জ করে কিনা, সেই তারা বিভিন্ন রকমের কনক্লুশন সেখানে ড্র করে যাচ্ছেন। এইবার এই যে কনক্লুশন গুলো ড্র করছেন তারা, সেইটাকে জাজ করা হচ্ছে। সেই যে জাজ করার যে দুটো ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া দুটো এখানে দেখো পরিষ্কার লেখা আছে। তো সেই ক্রাইটেরিয়া দুটো যখন দিয়ে জাজ করা হচ্ছে, সেইটাই হচ্ছে স্পয়লার অ্যাপ্রোচ, মানে স্পয়লার দেওয়া হচ্ছে বেসিক্যালি। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার আসছি ল্যাব অ্যাপ্রোচ। ল্যাব অ্যাপ্রোচে যে যেটা প্রধান বিষয়, এথনোগ্রাফিক স্টাডি আমরা যখন করি, তখন আমাদের ফিল্ডই হচ্ছে আমাদের ল্যাব। মানে আমরা একটা জায়গায় যখন ফিল্ড করতে যাই, সেটাই আমাদের কাছে ল্যাব হিসেবে কনসিডার্ড হয়। মানে আমরা একটা বদ্ধ জায়গায়, আমাদের ল্যাবরেটরি নয়, কিন্তু আমাদের ল্যাবরেটরি হচ্ছে ফিল্ড বেসিক্যালি। তো এইখানে যেটা বলা হয়েছে যে এথনোগ্রাফিক মানে কন্ট্রোল করছে, মানে এথনোগ্রাফিক ডেটাগুলো আমরা যেটা পাচ্ছি, এখানে ল্যাব বলতে মানে ফিল্ডকেই বোঝানো হয়েছে, সেইগুলোকে ইভালুয়েট করে সেইগুলো থেকেই আরো শার্পেন করে একটা অ্যানালজি ড্র করা হচ্ছে, সেটাই হচ্ছে ল্যাব অ্যাপ্রোচ। মানে আমরা এথনোগ্রাফি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, ঠিক আছে।
তো মানে আর্কিওলজিস্টরা এই এথনোগ্রাফির ইনফরমেশনটাকে যখন কাজে লাগাচ্ছে, আর্কিওলজির সাথে রিলেট করছে, সেটাই কিন্তু এথনো আর্কিওলজি। তো এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ আর কি বলা যেতে পারে, দ্যাট ইজ ল্যাব অ্যাপ্রোচ। আচ্ছা, কনক্লুশনস, মানে আমরা যে এত অ্যাপ্রোচ পড়লাম, এত কিছু পড়লাম, তা এইবার তারপরেও কিছু আমরা কনক্লুশন ড্র করব এইগুলোর থেকে। মানে এই যে এথনো আর্কিওলজি যে অ্যাপ্রোচটা, যেটা অনেক রকম, এটা অনেক রকম ডিরেকশন প্রোভাইড করে, মানে অনেক দিকে এটা মানুষকে গিয়ে ইনস্টিগেট করে যে হ্যাঁ হ্যাঁ এই দিকগুলো আছে, এটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নেই, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে এই অনেক সময় যেটা হয়, মানে যে মেটেরিয়ালস গুলো নিয়ে কাজ করে, সেই মেটেরিয়ালস গুলো অনেক সময় খুব বায়াসড হয়ে যায়, খুব স্ক্যান্টি হয়ে যায়। এই একটা অসুবিধা আছে এখানকার, মানে সব প্রসেসেরই কিছু ড্রব্যাকস আছে, বেসিক্যালি এগুলো হচ্ছে সেইটা। আর এইটা হচ্ছে এথনো আর্কিওলজির মাধ্যমে আমরা যে হিউম্যানকে ইন্টারপ্রিট করছি, হিউম্যান বিহেভিয়ার কিন্তু ফুললি ইন্টারপ্রিট করা বা ফুললি আন্ডারস্টুড করাটা কিন্তু পসিবল হয় না। আমরা চেষ্টা করছি একটা হোলিস্টিক ওয়েতে করার বা জানার, কিন্তু পুরোপুরি ভাবে সম্ভব কিন্তু হচ্ছে না। কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো পার্ট হয়তো মিসিং থেকে যাচ্ছে, হয়তো সেই জায়গাগুলো আমরা রিচ করতে পারছি না অতটা জায়গা। এটা একটা ড্রব্যাক বেসিক্যালি। তো এই ছিল মোটামুটি এথনো আর্কিওলজি, ঠিক আছে। তো এখানে আমি কিছু বুক লিস্ট দিয়েছি, আমি বলছি না তোমরা এই বইগুলো পড়ো, কখনোই না, আমি বলবো সবসময় এই পিপিটিটা ফলো করো, সেটাই যথেষ্ট। কিন্তু এই বইগুলোর নামগুলো এবং রাইটারের নামগুলো দিয়েছি এই কারণেই, তোমরা যখন আনসারটা লিখবে না, তোমরা যদি রেফারেন্স একটা দুটো দিতে পারো, আনসারটা কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। তো ধরো তুমি এখানে যদি 4টে বইয়ের নাম আছে, তার মধ্যে থেকে তুমি যদি দুটো মনে করে দিতে পারো, বইয়ের নাম এবং রাইটারের নামটা, তাহলে একটা অথেন্টিকেশন পায়। হ্যাঁ বলো। হ্যালো, বলছি ম্যাম হচ্ছে এরকম রেফারেন্স দেয়া যায় এরকম? হ্যাঁ রেফারেন্স তুমি দিতে পারো, এবং রেফারেন্স দিলে সেটা ভালো হয় উত্তরটা, মানে দেখতে ভালো লাগবে, পরীক্ষকও বলবেন যে হ্যাঁ আমার মানে আনসারে রেফারেন্স একটা কি? হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলছি রেফারেন্সটা কোথায় দিতে হয়? মানে আমি অ্যান্সার লিখছি একটা, সেটা হ্যাঁ রেফারেন্সটা অ্যান্সারে কোথায় একদম দিতে হয়, শেষে শেষে, না কখন, মানে ওটা? অ্যান্সারে শুরুতে না, শেষে দিলে ছোট্ট করে। তোমার হয়তো একটা বইয়ের নামই মনে আছে, সাপোজ একটা বইয়ের নামই মনে আছে, একটা বইয়ের আচ্ছা নাম লিখলে আর পাশে রাইটারের নামটা একটু লিখে দিলে, ছোট্ট করে রেফারেন্সটা দিয়ে দিলে। ও আচ্ছা আচ্ছা। দিলে কি হয় বল, মানে সেটা একটা মানে উত্তরটার একটা গ্র্যাভিটি থাকে আর কি, বেসিক্যালি আর কিছু না। তো এই ছিল এথনো আর্কিওলজি। তো কোনো অসুবিধা, কোনো কোয়েশ্চেন্স কিছু থাকলে বলো। কোনো প্রবলেম? না ম্যাম, পড়তে হবে একটু আর কি, এমনি কিছু অসুবিধা নেই। না না ম্যাম, এমনি বোঝার বোঝা কোনো যাচ্ছে, অসুবিধা থাকলে আরেকবার সেটা, ভিডিওটা একটু দেখে নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা না 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 ম্যাম, বোঝার কিছু অসুবিধা নেই। বোঝার কিছু অসুবিধা নেই তো, ঠিক আছে। আর আমি এরপর একটা অ্যাসাইনমেন্ট দেব, সেটা আমি গ্রুপে লিখে দেব অ্যাসাইনমেন্টটা কি আছে, ঠিক আছে। এথনো আর্কিওলজি রিলেটেডই অ্যাসাইনমেন্টটা থাকবে। হুম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আর আছে। আর তাহলে আজকে এই রিলেটেড কোনো প্রশ্ন বা আগের দিন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা ম্যাম, আমি যেটা বলছি, যেটা হ্যাঁ কোশ্চেনটা দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ মানে আমি ধরুন আমি যেটা শুরু করছি, হ্যাঁ। আমাকে শুরুটা ধরুন আমি এক লাইন লিখে কি আমি পয়েন্ট ওয়াইজ লিখতে পারি, না আমাকে প্রথমে ইন্ট্রোডাকশনে কিছু একটা দিতে হবে? ধরুন ইউনিকনেস দেখো, অফ অ্যানথ্রোপোলজি বলেছে, সেক্ষেত্রে কি আমাকে প্রথমে হ্যাঁ আমি বুঝতে পেরেছি সেক্ষেত্রে তোমার কি প্রশ্নটা। প্রথমে? হ্যাঁ আমি বলছি, শুধু ইউনিকনেস অফ অ্যানথ্রোপোলজি বলে নয়, তুমি যখনই কোনো একটা উত্তর লিখবে না, যে কোনো একটা কোয়েশ্চেনে, তিনটে বডি থাকে, মানে বডির তিনটে পার্ট থাকে বেসিক্যালি। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, হ্যাঁ একটা হচ্ছে মেইন বডি, আর একটা হচ্ছে কনক্লুশন।
ঠিক আছে, তোমার সবকটা উত্তরেরই যে যাই উত্তর লেখো না কেন, সে সোশ্যালে লেখো, সেটা আর্কিওলজিতে লেখো, সেটা বায়োলজিতে লেখো, এই তিনটে মানে বডির পার্ট যেন মেনটেন হয় খুব ভালো করে সবসময়। তো ওই জন্য একটা উত্তর যখন লেখা শুরু করবে, একটা সুন্দর ইন্ট্রোডাকশন দেবে, দিয়ে তারপর তুমি তোমার মেন পয়েন্টস গুলো পরপর পরপর লিখে শেষে একটা কনক্লুশন দিবে। এটা আমার কনক্লুশন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি যখন ইউনিকনেস অফ অ্যানথ্রোপোলজি লিখছো, অ্যানথ্রোপোলজিটা কি একটু প্রথমে এক্সপ্লেন করো, সেই জায়গাটা তোমার কাছে আছে, করছো, আচ্ছা করার পর অ্যানথ্রোপোলজি কি একটু এক্সপ্লেন করলে, তারপর অ্যানথ্রোপোলজির মানে হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি তার একটা কোনো ডেফিনেশন দিলে, কারোর একটা ডেফিনেশন দিলে। অনেক অ্যানথ্রোপোলজিস্ট আছে, আমি তো পাঠিয়েছিলাম ওই ডক ফাইলটাতে, দেখবে হ্যাঁ ওখানে অনেক অ্যানথ্রোপোলজিস্টের ডেফিনেশন আছে, অ্যানথ্রোপোলজিটা কি সেটা ডেসক্রাইব করা আছে। তো সেখান থেকে একটা দিলে, তারপরে কি একটা দিলে কি দুটো দিলে, তোমার যতটা মনে রাখার ক্যাপাসিটি সেই অনুযায়ী দেওয়ার পর তুমি এইবার ইউনিকনেসটা লিখতে শুরু করো, যে ইউনিকনেসটা কোথায়। ওই যে পয়েন্ট গুলো আছে না, 4-5টা যে পয়েন্টস, হ্যাঁ ওই পয়েন্টস গুলোকে তুমি লিখছো এবার ধীরে ধীরে, এবং প্রত্যেকটা পয়েন্টস কে এক্সপ্লেন করছো, অত শর্টেজ সেরো না, কিন্তু পয়েন্ট গুলোকে এক্সপ্লেন করতে হবে আচ্ছা যে কি। একটা যদি 10 আচ্ছা নম্বরের প্রশ্ন আসে ইউনিকনেস অফ অ্যানথ্রোপোলজি, তোমাকে তো কিছু লিখতে হবে, হ্যাঁ তোমাকে তো আনসারের একটা বডি তৈরি করতে হবে সুন্দর, যে এইটা আমার একটা সুন্দর স্ট্রাকচার। ঠিক আছে, তো তুমি ওইভাবে মেনটেন করো, শুধু সবকটা আনসার লেখার ক্ষেত্রেই কিন্তু এই একই জিনিস মেনটেন করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আর কোনো প্রশ্ন? আর ম্যাম আপনি না না হ্যাঁ বলো। যদি ম্যাম আপনি কি করে মানে মানে কি কি চ্যাপ্টার পড়াবেন, মানে এটা একটা রোড ম্যাপ যদি দিতেন তাহলে সুবিধা হ্যাঁ হতো। মানে বলো। আপনি কি কি পড়াবেন এটা একটা হ্যাঁ রোড ম্যাপ যদি করে দিতেন আগে, যে আমি এই চ্যাপ্টার পড়াবো, তাহলে সেই রিলেটেড আমি হ্যাঁ কোশ্চেন গুলো রেডি করে আপনাকে বলতাম। ঠিক মানে আছে, ধরেন আমি বেসিক্যালি দেখো, স্যার তোমাদের সোশ্যাল পার্টটা পড়াচ্ছেন, ঠিক আছে, সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজির যে পার্টটা সেটা স্যার পড়াচ্ছেন, সেটা তোমরা এতদিনে বুঝেই গেছো যে ওই পার্টটা উনিই পড়াচ্ছেন। ঠিক আছে, আমি তোমাদের আর্কিওলজি আর বায়োলজি এই পোর্শনটা পড়াবো, বায়োলজি আর কি। আর্কিওলজি আর বায়োলজি এই পোর্শনটা। এইবার আর্কিওলজি আর বায়োলজির কোয়েশ্চেন নিয়ে আমি একদিন ডিসকাশন করব, শুধু কোয়েশ্চেন্স নিয়ে, যে কি কি কোন কোন জায়গা থেকে কোন কোন কোয়েশ্চেন্স গুলো এসেছিল, সেইটা নিয়ে একদিন আমি ডিসকাশন হবে। মেবি সেটা ক্লাসেও হতে পারে, আর আমি হয়তো ভিডিও একটা আপলোড করব চ্যানেলে। ঠিক আছে, দুটোর মধ্যে একটা হবে। আর এটা তোমরা যদি পিডিএফ চাও, যে হ্যাঁ আমরা পিডিএফ চাইছি যে এই কোন কোন জায়গাটা দরকার, সেটাও আমি তোমাদের পরবর্তীকালে পাঠিয়ে দেবো। সেটা করে দেবেন, হ্যাঁ সুবিধা হয়। সেটা করে দেবো, যে কোনটা আর্কিওলজির মধ্যে পড়ছে, কোনটা বায়োলজির মধ্যে পড়ছে, হ্যাঁ আর ওটাই। কোনটা কোন কোন চ্যাপ্টারের মধ্যে পড়ছে, সেটাও ডিস্ট্রিবিউট করা থাকবে তার মধ্যে। ঠিক আছে, সেটা করলে একটু ভালো, মানে কারণ হ্যাঁ আরেকটা হ্যাঁ যে হঠাৎ করে কোশ্চেন খুঁজে পাচ্ছি না, তো মানে আপনাকে কোশ্চেন করবো ভাবছি, কিন্তু হ্যাঁ, ওই না পার্টটা ওই কোয়েশ্চেনটা নিয়ে আনসার তুমি থাকছে কিনা। প্রিপেয়ার হয়ে এসো, আমি সেটা বেটার, আমি সেটা পাঠিয়ে দেবো যতটা তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেবো। আমি ডিসকাস করবো রাদার, কারণ ডিসকাস না করলে তুমি বুঝতে পারবে না যে কোথা না না থেকে আমি তো কোয়েশ্চেন, ডিসকাসে চাইছি, ডিসকাসে আমি চাইছি। যে কোন কোন চ্যাপ্টার থেকে বা কোন কোন কোয়েশ্চেন্স আসছে, বা কোন চ্যাপ্টারটা কোন ব্রাঞ্চের মধ্যে পড়ে, সেটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ সবটাই খুব রিলেটেড। তো তোমরা প্রথমে ইনিশিয়ালি আলাদা করতে পারবে না যে কোনটা কোনটার মধ্যে পড়ে, এই সমস্যাটা কিন্তু হয়। তো এটাই ব্যাপার। তন্ময় আমাকে অ্যাসাইনমেন্টটা কিন্তু জমা দিয়েছে দুটো উইকেই, ওর কারেকশনস গুলো আমি বলেছি, ল্যাবটাও বলেছি। তুমি বিশ্বজিৎ তো? আমি তো ম্যাম নূর মোহাম্মদ নতুন। হ্যাঁ, তুমি আমার নাম অ্যাসাইনমেন্টটা নূর লিখ। মোহাম্মদ। ও আচ্ছা, তুমি নূর মোহাম্মদ, আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি বুঝতে পারিনি, কারণ আমি আমি আগের আগের উইকে দিয়েছিলাম আর কি, মানে একদম ফার্স্ট উইকে। আগের ক্লাসটা
আগের ক্লাসে তুমি ছিলে? তখন ছিলাম না আমি জাস্ট এই ও আচ্ছা আচ্ছা আপনার আমি একটা ক্লাস করেছি, আচ্ছা, তুমি তো আমার প্রিভিয়াস একটা ক্লাসটা ক্লাস করেছো করেছি খালি। আগের ক্লাস। আচ্ছা, তাহলে তুমি ওই অ্যাসাইনমেন্টটা একটু লিখে এনো, ঠিক আছে? যে ইউনিকনেস অফ আমি তো অ্যানথ্রোপোলজি। পাইনি ওটা ম্যাম। না না, আমি বলে দিচ্ছি টপিকটা। ও। টপিকটা হচ্ছে ইউনিকনেস অফ অ্যানথ্রোপোলজি। তোমার যদি মেটেরিয়ালের দরকার হয় সেটা গ্রুপে প্রোভাইড করা আছে, ঠিক আছে? আর এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে ভিডিও, যেটা ফার্স্ট ক্লাসে, সেই ভিডিওটাও আপলোড করা আছে আর কি। তো তুমি আপনি একবার রিসেন্ড করে দিন একবার। হ্যাঁ, আমি রিসেন্ড করে একবার দেবো। রিসেন্ড করে দিন গ্রুপ হ্যাঁ গ্রুপে। রিসেন্ড করে দেবো। আর তুমি তাহলে অ্যাসাইনমেন্টটা একটু যদি লিখে আনো তাহলে তোমার মনে হয় সুবিধা হবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি আপনার নোটটা একটু যেটা আপনি পাঠিয়েছিলেন একবার রিসেন্ড করবেন, তাহলে আমি আমি লিখবো। রিসেন্ড করে দেবো, শিওর শিওর। ঠিক আছে তাহলে। আপনার ক্লাসগুলো কবে আমি সেটা তো জানি না। আচ্ছা আচ্ছা, না আমার পরের ক্লাসটা তো জানি। আমার ক্লাস স্যাটারডে করে থাকে 8টা থেকে। সপ্তাহে আপনি স্যাটারডে নেন? হ্যাঁ, আমি শুধু স্যাটারডেতেই নিই। স্যাটারডে 8টা থেকে থাকে, আর স্যার ওয়েডনেসডেতে নেন। আর স্যারেরটা নিয়েছি, দুটো নিয়েছি, স্যারের টাইমটা জানতে পারি। আচ্ছা, আপনারটা মানে জানার জন্য দেরি হয়ে গেছে। না না সেটা ঠিক আছে। তো নেক্সট উইক থেকে তুমি 8টায় জয়েন করে যাও, 8টার আগেই লিংক পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। নেক্সট উইক ঠিক আছে ম্যাম। নেক্সট উইক 8টা থেকে। ওকে, ঠিক আছে ম্যাম।